সিলেটে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। যোগ দিয়েছেন সুধী সমাবেশে। ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় বিস্ফোরণে 14 সেনা নিহত। তেহরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র, চুক্তি নিয়ে সংশয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের চাঁদনীঘাটে সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দিয়েছেন সুধী সমাবেশে। বেলা 11টায় চাঁদনীঘাটে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে সিলেটে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সিলেটে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছেন প্রধানমন্ত্রী। যোগ দিয়েছেন সুধীর সমাবেশে। পরে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল 3টায় সিলেট স্টেডিয়ামে নতুন কোন স্পোর্টস 2026-এর উদ্বোধন করবেন। বিকেল 5টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। দর্শক, সিলেটের সুধীর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। খাল খনন একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম সারা দেশে। এই কর্মসূচির কথা বলেছিলাম এবং সরকার গঠনের সাথে সাথে আমরা এই কর্মসূচিটাকে শুরু করেছি। এই কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে। এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধ তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আজকে এই অনুষ্ঠানে আসার আগেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হবে, সেটির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করে এসেছি। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা যেই প্রেজেন্টেশন দিয়েছেন তারপরে যেটা আমি বুঝতে পেরেছি যে এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। তবে অবশ্যই এখানে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন, যেই সমস্যাটি শুধু সিলেটে নয়, যেই সমস্যাটি আমাদের প্রায় সবগুলো শহরে সামগ্রিকভাবে হয়তো সমগ্র দেশেই আছে। দর্শক, সিলেটে সুধীর সমাবেশে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা সরাসরি তা দেখছিলেন। চলে যাচ্ছি সংবাদে। ঝালকাঠির 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মালামাল ক্রয় সংক্রান্ত টেন্ডারে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। তাতে দেখা যায় ঠিকাদার প্রতিষ্ঠান টেক স্কোয়াড তাদের ইচ্ছে মতো চাহিদাপত্র তৈরি করে কার্যাদেশ প্রক্রিয়া বাস্তবায়ন করে। সেখানে 70 লাখ টাকার একটি এক্সরে মেশিনের দাম ধরা হয় 2,95 লক্ষ টাকা। অ্যানস্থেশিয়া মেশিন, হুইল চেয়ার সহ বেশ কয়েকটি মেডিকেল যন্ত্রপাতিতে দেখা যায় অস্বাভাবিক দরদাম। আর এসব সম্ভব হয়েছে মূলত স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে। বিস্তারিত থাকছে ফজলে রাব্বির প্রতিবেদনে। ঝালকাঠি সদর হাসপাতাল 2015-16 অর্থ বছরে হাসপাতালটিতে 9,39,90,000 টাকার মেডিকেল যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান টেক স্কোয়াড। কাগজে কলমে টেন্ডার প্রক্রিয়ার পুরো ধাপ মানা হলেও বাংলাভিশনের হাতে আসা নথি বলছে পুরো প্রক্রিয়াটি ছিল জালিয়াতি। হাসপাতালের যন্ত্রাংশ কেনাকাটা বাবদ নিউ ভিশন মেডিসিস্টেম,
ফুলহার অ্যান্ড কোম্পানি সহ মোট 3টি প্রতিষ্ঠানের কাছ থেকে মালামাল ক্রয়ের কোটেশন সংগ্রহ করে ওই সময়কার হাসপাতালের বাজার দর যাচাই বাছাই কমিটি। তবে বিপত্তি বাধে ওখানেই। খোঁজ নিয়ে জানা যায় ওই 3টি প্রতিষ্ঠানের কেউই মালামাল ক্রয় বাবদ কোনো ধরনের কোটেশন দাখিল করেননি। এখানে এই কোটেশনের নিচে যাদের সিগনেচার আছে এদের মধ্যে কোনো একটা সিগনেচার আসলে আমাদের না। তা আমরা যদি কোথাও কোনো কোটেশন দেই আমাদের নিজেদের প্যাডে, সেটা যেভাবেই হোক না কেন সেখানে আমাদের একটা সিল থাকে, একটা সাইন থাকে, এবং আমার জানা মতে আমাদের সাইন সিগনেচার আপনি যে খুব একটা নকল করতে পারবেন সেটা আমরা দেখলেও বুঝতে পারি আর কি। তো আপাতত এই যে আপনি যে কাগজটা আমার সামনে দিলেন, এখানে যতজন লোকের সিগনেচার আছে এর মধ্যে কোনো কেউই আমরা না, এবং আমাদের সিগনেচারও এটা না। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে সম্পন্ন হলো টেন্ডার প্রক্রিয়া? অভিযোগ আছে ইচ্ছামতো চাহিদাপত্র তৈরি করে ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সাহায্য করেন তৎকালীন সিভিল সার্জন আব্দুর রহমান। যদিও এসব বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি তিনি। এখন হলো 26 সাল, এইটা 2015 সাল, আজকে এটা 26 সাল। দুঃখিত ভাই, এ ব্যাপারে আমি এখন কোনো কথা বলতে পারবো না আপনাকে। শুধু টেন্ডার প্রক্রিয়া নয়, টেক স্কোয়ার প্রতিষ্ঠানের মালামাল ক্রয়েও মেলে অসঙ্গতির চিত্র। 2016 সালে 83,000 মূল্যের একটি এক্স রে মেশিন বিক্রি করে 2,95,00,000 টাকায়। ওই একই এক্স রে মেশিন 2018 সালে প্রতিষ্ঠানটি বিক্রি করে 1,90,00,000 টাকায়। 5,000 টাকা মূল্যের আমদানিকৃত চাইনিজ একটি হুইল চেয়ারের দাম দেখানো হয় 24,000 টাকা। এছাড়াও প্রতিষ্ঠানটি 2021 সালে জার্মানি ব্র্যান্ডের একটি এনেস্থাসিয়া মেশিনের প্রতি ইউনিট দাম দেখায় 20,80,000 টাকা। অথচ ওই একই মেশিন 2016 সালে তারা সরবরাহ করে দ্বিগুণের চেয়ে বেশি দামে। বাংলাদেশি মার্কেটে এসব যন্ত্রাংশ বিক্রি করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলি, তারাও দরদামে কিছুটা অসঙ্গতি দেখতে পান। 1000 এক্স-রে মেশিন, এটার অ্যাপেলেম ফ্রান্সের একটা সাপ্লাই দেওয়া হয়েছে, যে মেশিনটার আপনার বাংলাদেশে ওই সময়কার কারেন্সিতে, অর্থাৎ 16 সালের কথা বলতেছেন, তো ওই হিসাবে আমার অ্যাকর্ডিং টু মাই নলেজ এটা 1.25 থেকে 150 crore একটা সেট সলিউশনের দাম হওয়া উচিত। বাট এই জায়গাটা আমার কাছে একটু বেশ অসামঞ্জস্য মনে হলো। আপনার জানি না আপনার এখানে বিট ভ্যালুটা আপনারা যেটা দেখাচ্ছেন, সো এটা যদি 2,95,00,000 বিক্রি হয় তাহলে এটা আপনার অনেক একটা প্রায় জাস্ট ডাবল দাম এটা সোল্ড হচ্ছে। সো এটা একটা আনজাস্টিফাইড একটা ব্যাপার আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় টেক স্কোয়ার প্রতিষ্ঠানটির কর্ণধর মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি, যিনি একই সাথে আলমদিনা গ্রুপের ব্যবস্থাপকের দায়িত্বে আছেন। এসব বিষয়ে তার সঙ্গে একাধিকবার কথা বলতে চাইলেও সাড়া মেলেনি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এমনকি ট্রেড লাইসেন্সের দেয়া ঠিকানা ধরে প্রতিষ্ঠানটির খোঁজ করতে গেলে সেখানেও পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। হ্যাঁ, পরিচিত, বাট ওইরকম ভাবে না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্ল্যান্ট নির্মাণ হওয়ায় সুপেয় পানির কষ্ট দূর হয়েছে 12,000 মানুষের। স্থানীয়রা জানান, একসময় দৈনন্দিন কাজের জন্য নদী বা খাল বিলের পানি ব্যবহার করতেন তারা। এতে পানিবাহিত রোগ সহ আক্রান্ত হতেন নানা রোগে। তবে সুপেয় পানির প্ল্যান্ট নির্মাণের ফলে লাঘব হয়েছে সেই কষ্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খান হাবিবের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 2024 সালের ডিসেম্বর মাসে নির্মাণ করা হয় টুঙ্গিপাড়া পাটগাতি ইউনিয়নের গহরডাঙ্গা মাদ্রাসার সংলগ্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। পরীক্ষামূলকভাবে 3 মাস পাইপলাইনের মাধ্যমে গহরডাঙ্গা মাদ্রাসায় 4,500 শিক্ষার্থীর জন্য সরবরাহ করা হয় সুপেয় পানি। পরে শ্রীরামকান্দি এলাকায় 600 পরিবারকে যুক্ত করা হয় এই পাইপলাইনে। প্রথমে নদী থেকে ইনটেকের মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্টের ভেসেলে পানি জমা করা হয়। এরপর কেমিক্যালের পানি পরিশোধন হয়ে গ্রাহক পর্যায়ে পৌঁছায়। এতে নানা দুর্ভোগ সহ কমেছে ওই এলাকার 12,000 মানুষের স্বাস্থ্যের ঝুঁকি। প্রায় 4200-4300 শিক্ষার্থী রয়েছে, পুরুষ মহিলা মিলে। আমাদের এই শিক্ষার্থীদের যেই খাবারের পানি, এই খাবারের বড় একটা অংশ এটা থেকে হয়। সবসময় পানি থাকে, কোনো সমস্যা হয় না পানির ব্যাপারে, 24 ঘন্টা থাকে পানি। পানি পাওয়াতে তো আমাদের সংসারে লাভবান হয়েছে। আমরা পানি যে কষ্ট করছি সেই হিসেবে লাভবান এখন অনেকটাই হয়েছে। পানি আমাদের এখানে সাপ্লাই পানি আসার পরে আমাদের অনেকের কষ্ট লাঘব হয়েছে। আমাদের খালের থেকে পানি আনা লাগতো,
ওখানে পানি নিরাপদ ছিল না, এখন আমরা নিরাপদ পানি পান করতে পারতেছি। আমরা খালে যাইতাম, পানি আনতে অনেক দূরে যাইতাম, এখন আমাদের অনেক সুবিধা হয়েছে। প্ল্যান্টটি প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ট্রিটমেন্ট প্ল্যান্টের উপরে একটি ওভারহেড ট্যাঙ্ক স্থাপিত আছে। ওভারহেড ট্যাঙ্কিতে পানি যাওয়ার পরে ওখান থেকে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে পানি, এবং আমরা এই পানির কোয়ালিটি টেস্ট করেছি ল্যাবে। পানির কোয়ালিটি 100% ঠিক আছে। এই পানি পানের ফলে মানুষের ভোগান্তি যেমন কমেছে, তেমনি পানিবাহিত রোগের প্রকোপ অনেকাংশে কমে এসেছে। পানি দেওয়ার ক্ষেত্রে কিছু সময়সীমা দেওয়া হয়ে থাকে, তাই কর্তৃপক্ষকে প্রতিদিন পানি সরবরাহ করার দাবি জানিয়েছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক। ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর 14 সদস্য নিহত হয়েছে। এদিকে যুদ্ধবন্ধে ইরানের দেয়া সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে বোমা অপসারণের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত IRGC সদস্যরা একটি বিশেষ ইউনিটের দায়িত্বে ছিল। মূলত যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার হুমকির মুখে পাল্টা হামলার প্রস্তুতির জন্য ভূগর্ভে চাপা পড়া মিসাইল ও গোলাবারুদ উদ্ধারে তৎপরতা শুরু করেছে ইরান। এদিকে যুদ্ধের স্থায়ী সমাধানে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের দেয়া নতুন প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। যুদ্ধবন্ধে ইরানের নেতাদের মধ্যে প্রচণ্ড মতভেদ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এই পরিস্থিতিতে জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্লেষকরা বলছেন ইরানে নতুন করে হামলার জন্য গোলাবারুদ ও সেনা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতি নিয়ে তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।